তোমাদের সবাইকে স্বাগতম ওয়েট প্রসেসিং টেকনোলজি 3 তে। আবারও তোমাদের সাথে দেখা হয়ে গেল, ভালোই লাগছে। চলো আবার আমরা শুরু করি। আমি একটা স্ক্রিন শেয়ার করব সবার সাথে। তোমরা তোমাদের সবার স্ক্রিনটা দেখবে এবং দেখে আমাকে জানাবে যে ক্লিয়ার কিনা। ঠিক আছে, দেখো তো তোমরা সবাই দেখতে পাও কিনা, তোমাদের সবার কাছে ক্লিয়ার কিনা। জি স্যার, ক্লিয়ার। ক্লিয়ার স্যার, ক্লিয়ার। ওকে, আমার কথাও শোনা যাচ্ছে তো? জি স্যার। Okay, ঠিক আছে। দেখো, আমরা ওয়ার্ড প্রসেসিং টেকনোলজি 3 এবং 4 পড়বো, যেটা ওয়ার্ড প্রসেসিং টেকনোলজি 3 এবং 4 এর ঘটনার ক্ষেত্রে ওয়ার্ড টেকনোলজি 1 এ যেগুলো পড়েছিলাম সেগুলোর অ্যাডভান্স কিছু পড়বো। তো সেই জন্য শুরুতে আজকে যে লেকচারটা আমরা পড়বো ওয়ার্ড প্রসেসিং টেকনোলজি 3 তে, সেটা হচ্ছে ওয়াটার হার্ডনেস। এটা হয়তো তোমরা ওয়ার্ড প্রসেসিং টেকনোলজি 1 এ পড়েছো। তো সেটাই একটু সামারাইজ করবো সেগুলোই, যেহেতু তোমরা এখন স্পেশালাইজড হয়ে গেছো সেজন্য একটু পড়া দরকার। তো চলো আমরা শুরু করি। So at first we need to know about the water. Water সম্পর্কে আমরা কি জানি বা ওয়াটার বলতে কি বোঝায়? আমরা যদি দেখি যে ওয়াটার সম্পর্কে আমরা যদি বলতে চাই, তাহলে এটা দেখাবে যে সরি হ্যাঁ, যে ওয়াটার ইজ এ ট্রান্সপারেন্ট নিয়ারলি কালারলেস কেমিক্যাল সাবস্টেন্স দ্যাট মেইন কনস্টিটিউয়েন্ট অফ আর্থ স্ট্রিমস লেকস ওশানস এন্ড ফ্লুইডস মোস্ট লিভিং অর্গানিজম। কেমিক্যালি এটা গঠিত হাইড্রোজেন অক্সিজেন দিয়ে এক্সেট্রা এক্সেট্রা। অর্থাৎ এটাকে নানাভাবে নানাজন ব্যাখ্যা করছে। সংজ্ঞা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, কিন্তু মাথা ব্যথা হচ্ছে ওয়াটারটা নিয়ে, অর্থাৎ এটার কনস্টিটিউশনস এটা কতটুকু আছে সেটা নিয়ে। এই ডিস্ট্রিবিউশন সম্ভবত তোমরা এর আগেও পড়েছিলে। তো এই ডিস্ট্রিবিউশনটা আমাদের একটু দেখা দরকার, যেহেতু আমরা ওয়ার্ড প্রসেসিং টেকনোলজি 3 পড়ছি এবং ওয়ার্ড প্রসেসিং এর জন্য আমাদের যে পরিমাণ পানি লাগে সেটা আমরা সবারই জানা। প্রায় 1 কেজি কাপড় ফিনিশ করতে 150 থেকে 300 লিটার পর্যন্ত পানি লেগে থাকে। সো এই প্রচুর পরিমাণে পানি যেটা আমরা ইউজ করতেছি, আমাদের যে সারফেসের ওয়াটারটা, সেটা হয়তো একদিন শেষ হয়ে যাবে, কিন্তু সেটার কতখানি ডিস্ট্রিবিউশন সেটা একটু আমরা দেখে নিব। আমরা সবাই আমাদের মাইক্রোফোন মিউট করব। হ্যাঁ, মাইক্রোফোন গুলো মিউট করব, করলে সুবিধা হবে সবার জন্য। ওকে, আচ্ছা আমি চেষ্টা করছি সবাইকে মিউট করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমি অনেকে মিউট করতে পারছি না, যাই হোক। ভালো আছেন স্যার? হ্যাঁ ভালো আছি, আমি ক্লাসে আছি। হ্যাঁ দেখো, তো স্যার এখানে আব্দুল সামাদ। আচ্ছা সামাদ, আমরা পরে কথা বলি, এখন ক্লাস শুরু করেছি আমরা। হ্যাঁ, ক্লাসটা দেখো। ওকে দেখো, সো আমরা যদি টোটাল ওয়াটারটাকে বলি যে টোটাল 100% ওয়াটার, আমরা আনইউজুয়াল কথা বলবো না। আমাদের যে 100% ওয়াটার, সেই 100% ওয়াটারটাকে যদি আমরা ডিভাইডেড করি, তাহলে যেটা দেখা যাচ্ছে, কথা বলো না ভাই। ওকে দেখো, মাইক্রোফোনটা মিউট করে দাও। হ্যালো, আমি সবার উদ্দেশ্যে বলছি, এই মাইক্রোফোনটা আছে, আমি মিউট করে দিচ্ছি। ওকে, সো নাও যেটা বলতেছিলাম, যে আমাদের পার্সেন্টেজটা একটু জানা দরকার, যে আবার 96.5% ওশেন ওয়াটার, যেটা আমরা আসলে সল্ট ওয়াটার বা সেটা আমাদের কোনো কাজে লাগে না। বাকি যে ফিউ অ্যামাউন্ট অফ থাকছে, যে 0.93.007%, অর্থাৎ 2.5% যেটা, এটা হলো ফ্রেশ ওয়াটার। তাহলে 2.5% ওয়াটারের ক্ষেত্রে আমরা যেটা ইউজ করছি, 2.5% ওয়াটারের ভিতরে আবার 86.6% ওয়াটারটা আমাদের গ্লাসিয়ার এন্ড আইস ক্যাপে থেকে গেছে, মেরুতে। তাহলে গ্রাউন্ড ওয়াটার কত? টোটাল ওয়াটারের 2.5% আমরা ফ্রেশ ওয়াটার ইউজ করি। সেই 2.5% ওয়াটারের আবার 68 বা প্রায় 70% ওয়াটার আমরা ইউজ করতে পারি না, অনলি 30% আমরা ওয়াটার ইউজ করি। তো এবং তার ভিতরে সারফেস ওয়াটার আছে 1.3%, যেটা আমাদের নদী নালা খাল বিলে দেখা যায়, এবং গ্রাউন্ড ওয়াটার অর্থাৎ মাটির নিচে আছে 30.1%। তো এই সারফেস ওয়াটারের 1.3% এর আবার কিছু স্নো আইস হিসেবে হয়ে যায়, থেকে যায়। আর বাকিটা আসলে আমাদের বায়োলজিক্যাল ওয়াটার বা রিভারে থাকতে পারে, সেমস, তারপর সয়েল ময়েশ্চার, বায়োলজিক্যাল, অর্থাৎ নদী নালা খাল বিল সবখানে থাকতে পারে। তো আমরা নিশ্চয়ই এখান থেকে এইখান পর্যন্ত এসে বুঝতে পারতেছি যে আমাদের টোটাল ওয়াটারের কতটুকু আমরা ইউজ করতেছি, এবং এই সারফেস ওয়াটার 2.5%-এরও কিন্তু আমরা পুরোটা ইউজ করতে পারতেছি না। 2.5%-এরও 30% বা 32% আমরা ইউজ করতেছি। এই 32% ওয়াটার দিয়েই কিন্তু আমাদের সবকিছু চলতেছে, একবারে হিউম্যান ম্যানকাইন্ড থেকে শুরু করে ইন্ডাস্ট্রি পর্যন্ত সবকিছুই।
ঠিক আছে? তো এই পানিটা যদি আমরা দূষিত করে ফেলি তাহলে সেটা আমাদের জন্য কিন্তু খুবই কষ্টজনক বেঁচে থাকার জন্য হবে। তো দেখো আমাদের যে গ্রাউন্ডটা রয়েছে, আমাদের যে ভূমিটা রয়েছে সেটা কিন্তু একটা ফিল্টার হিসেবে কাজ করে। যখন ওয়েস্ট ওয়াটার গুলো এখানে পড়তেছে তখন সেটা কি আস্তে আস্তে পানিটাকে রিফাইন করে আমরা কি নিচে গ্রাউন্ড ওয়াটার আবার ভালো পানি তুলতেছি। তার মানে কি এই যে গ্রাউন্ডটা একটা ফিল্টার, কিন্তু এটা কতদিন কাজ করবে? এটার যে ক্যাপাসিটি সেটার মাত্রাতিরিক্ত হয়ে গেলে কিন্তু এটা কাজ করবে না। ঠিক আছে? সো সেজন্য আমাদের যেটা ভাবতে হবে যে পানিটা কত কম খরচ করা যায় বা পানি ছাড়াই কিভাবে আমাদের ওয়েট প্রসেসিং টেকনোলজি, কালার টেকনোলজিটাকে চালানো যায় সেই চিন্তা করতে হবে। এখন তো কিছু কিছু ফ্যাক্টরি ওয়ালারা এরকম করতেছে যে তারা গর্ত করে পানি ঢেলে দেয়, পচা পানি ঢেলে দেয়। তো এখন না হয় উপরে ঢেলে দেয়, উপরেরটা নষ্ট হচ্ছে। তো এরকম গর্ত করে দিলে তো নিচের যে পানির লেয়ার গুলি আছে সেগুলো সহ নষ্ট হয়ে যাবে। তখন 2 দিন পর যখন আমরা টিউবওয়েল থেকে পানি তুলবো তখন কিন্তু পচা পানি বের হবে। আলটিমেট হিউম্যান লাইফ, হিউম্যান বিং যেটা একুয়াটিক লাইফ থেকে শুরু করে পুরোটাই কিন্তু ডিজাস্টারে পড়ে যাবে, সাফার হয়ে যাবে। সো উই শুড কেয়ার অ্যাবাউট ইট। এন্ড সেজন্যই আমাদের ওয়াটার ডিস্ট্রিবিউশনটা দেখানোর উদ্দেশ্য আমার সেটাই, যে আমাদের ওয়াটার ইউজ সম্পর্কে কনসার্ন হতে হবে যে আমরা কতটুকু ওয়াটার ইউজ করছি এবং কত অপচয় করছি কতখানি। যে হট ওয়াশ, কোল্ড ওয়াশ, এই ওয়াশ দিতে আর কালারেশন করতে প্রচুর পরিমাণে আমাদের ওয়াটার ইউজ করা হয়। সো উই শুড কেয়ার অ্যাবাউট ইট। এন্ড নেক্সট স্লাইডে যদি আমরা একটু দেখি, সো সেই ডিস্ট্রিবিউশনটাকে দেখানোর চেষ্টা করেছি। এই সেই ডিস্ট্রিবিউশন যেটা গ্রাফিক্যালি ছিল সেটাকে লিখে দেখানোর চেষ্টা করছি। নাও দ্য সফট ওয়াটার এন্ড হার্ড ওয়াটার। সো সিম্পলি তোমাদের মনে আছে কিনা যে হার্ড ওয়াটার এবং সফট ওয়াটার কি? আমরা যখন বলবো যে হার্ড ওয়াটার এবং সফট ওয়াটার কাকে বলছে, যখন হার্ড ওয়াটারে কি হচ্ছে যে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম আয়নগুলি উপস্থিত থাকছে তখন আমরা সেটাকে হার্ড ওয়াটার বলছি। সেটাকে আমরা হার্ড ওয়াটার বলছি। যে হোয়েন সফট ওয়াটার রিলেটিভলি ফ্রি অফ ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়ন, পানিতে সিম্পলি কথা, নর্মাল কথা, পানিতে যখন ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম আয়নগুলি থাকতেছে তখন আমরা সেটাকে বলতেছি সফট ওয়াটার। সরি থাকছে তখন সেটাকে আমরা বলতেছি হার্ড ওয়াটার। এটা যখন এই ক্যালসিয়াম আয়নগুলি থাকছে না তখন সেটাকে আমরা বলতেছি সফট ওয়াটার। বলা হচ্ছে যে দিস উইথ হার্ড ওয়াটার সলিউবল সোডিয়াম সল্ট অফ সোপ রিয়েক্ট উইথ দ্য অ্যালকালাইন ইথাল মেটাল আয়নস এন্ড প্রেসিপিটেট। যে আমরা জানি যে ক্ষর পানি মৃদু পানি পড়েছিলাম, যে ক্ষর পানি কি করে সাবান ফেনার সাথে, সাবানের সাথে বিক্রিয়া করে ফেনা উৎপন্ন করে এবং সাবানের ক্ষয় করে, হোয়াইট স্কাম তৈরি করে, কিন্তু মৃদু পানি সেটা করে না। তো সোপ তো আমরা জানি সোপ বা ডিটারজেন্ট কিন্তু ক্ষর পানিতেও কাজ করতে পারে, সেটাও জানি। যে সোপ তাহলে কি? সোপ ইজ এ ওয়াটার সলিউবল সোডিয়াম সল্ট অফ হাই মলিকুলার ওয়েট কার্বক্সাইলিক অ্যাসিড, হ্যাঁ, সাচ এজ স্টিয়ারিক অ্যাসিড এটসেট্রা। তো সোপ তো জানি আমরা। সো সফট ওয়াটার। এখন নাও হার্ড ওয়াটারটা যদি আমরা একটু জানতে চাই যে হার্ড ওয়াটারটা কি, যে পানিতে যখন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়নগুলি থাকবে তখন সেটাকে আমরা হার্ড ওয়াটার বলছি। ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম আয়নগুলি যখন থাকবে তখন আমরা সেটাকে বলতেছি হার্ড ওয়াটার। কিভাবে থাকবে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম আয়নগুলি? প্রথমত 1 নাম্বার বাইকার্বনেটস হিসেবে থাকবে, ক্লোরাইডস হিসেবে থাকবে, সালফেটস হিসেবে থাকবে। দেখো যখন ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম আয়নগুলি বাইকার্বনেট, ক্লোরাইড, সালফেট আয়ন হিসেবে থাকে তখন সেটাকে আমরা হার্ড ওয়াটার বলছি। ঠিক আছে? সো হার্ড ওয়াটার তাহলে কি? হার্ড ওয়াটার সিম্পলি যে ওয়াটারে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম নাই সেটাই ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়ন ফ্রি, সেটাকে আমরা সফট ওয়াটার বলছি। যে ওয়াটারটা ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়ন আছে সেটাকে আমরা হার্ড ওয়াটার বলছি। কিভাবে আছে? বাইকার্বনেট হিসেবে আছে, ক্লোরাইডস হিসেবে আছে, সালফেট হিসেবে আছে। সো বলা হচ্ছে water which contain these salts is called hard water, and calcium usually enters into the water either calcium carbonate and from the কি limestone chalk or calcium sulfate and magnesium etc তৈরি করবে। সো magnesium calcium carbonates and limestone calcium dioxide তৈরি করে ফেলবে। তাহলে হার্ড ওয়াটার এবং সফট ওয়াটার হোপফুলি কনসেপ্ট আবার ক্লিয়ার তোমাদের। আমরা পরবর্তীতে আবার প্রশ্ন সেশন থাকবে। তো এখন আমরা একটু হার্ডনেসে চলে আসি। আমাদের 2 ধরনের হার্ডনেস রয়েছে। প্রথমত টেম্পোরারি হার্ডনেস এন্ড পার্মানেন্ট হার্ডনেস। আমরা জানি টেম্পোরারি হার্ডনেস কোনটা। যে টেম্পোরারি হার্ডনেস কে এইভাবে আমরা ডিফাইন করছি, যখন আমরা বয়েল করব ওয়াটারটাকে তখন টেম্পোরারি হার্ডনেসটা চলে যায়, কিন্তু পার্মানেন্ট হার্ডনেসটা বয়েল করলেও চলে যাবে না। এটাই পার্থক্য। যে বলা হচ্ছে যে টেম্পোরারি হার্ডনেস ইজ ডিউ টু দ্য প্রেজেন্স অফ বাইকার্বনেটস। কিসের বাইকার্বনেটস? ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের বাইকার্বনেটস অফ ক্যালসিয়াম এন্ড ম্যাগনেসিয়াম। যখন কি বলা হচ্ছে ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের আয়নগুলো কি হিসেবে থাকছে, যখন বাইকার্বনেট হিসেবে থাকছে তখন আমরা সেটাকে বলছি temporary hardness. This type of hardness is called temporary hardness because it can be removed by easy
means of like boiling. When temporary hard water is boiled, the carbonates and decompose with the liberation of the carbon dioxide and participate with this insoluble carbonic matter. কি করছে দেখো, যে কি হিসেবে থাকছে, বাইকার্বনেট হিসেবে থাকছে। ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের আয়নগুলো বাইকার্বনেট হিসেবে যখন থাকছে পানিতে, তখন সেটাকে আমরা টেম্পোরারি হার্ডনেস বলছি। এটা কিভাবে চলে যাচ্ছে, কারণ টেম্পোরারি বলার কারণ হচ্ছে এটাকে যখন আমরা বয়েল করতেছি তখন সেটা ক্যালসিয়াম কার্বনেট অথবা ম্যাগনেসিয়াম কার্বনেট সৃষ্টি করতেছে, মানে তৈরি করতেছে কি, প্রেসিপিটেট। এটির মানে প্রেসিপিটেট, নিজে অধক্ষেপ করতেছে, চুন চুন ক্যালসিয়াম কার্বনেট তৈরি করতেছে। তখন আমরা পানিটা কি উপর থেকে আলাদা করে, আর কার্বন ডাই অক্সাইডটা বুদবুদ হয়ে উড়ে যাচ্ছে, এবং তখন পানিটাকে আমরা আলাদা করে নিতে পারতেছি। সেই জন্য আমরা এটাকে বলতেছি টেম্পোরারি হার্ডনেস। সো ম্যাগনেসিয়াম কার্বনেটেও কিন্তু স্লাইটলি সলিউবল ইন ওয়াটার বাই হিটিং উইল ইনক্রিজ। তো ম্যাগনেসিয়াম কার্বনেট কি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড প্লাস কার্বন ডাই উৎপন্ন করে। সো সিম্পল বয়েলিং এন্ড ফিল্ট্রেশন ওয়াটার রিমুভ টেম্পোরারি হার্ডনেস। তো টেম্পোরারি হার্ডনেস সেজন্যই আমরা বলতেছি এটাকে, কারণ এটাকে সিম্পলি রিমুভ করা যায়। তো এই ছিল টেম্পোরারি হার্ডনেসের কথা, যে ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম আয়নগুলো যখন বাইকার্বনেট হিসেবে থাকবে এবং যখন তাকে বয়েল করে রিমুভ করা যাবে তখন সেটাকে আমরা টেম্পোরারি হার্ডনেস বলছি ইন শর্ট, যদি আমরা বলে থাকি। নেক্সট, পার্মানেন্ট হার্ডনেস তাহলে কি? পার্মানেন্ট হার্ডনেসের ক্ষেত্রে যদি আমরা একটু দেখি, তাহলে পার্মানেন্ট হার্ডনেস আমরা কাকে বলছি, যে যখন আমাদের ক্যালসিয়াম অথবা ম্যাগনেসিয়াম বলা হচ্ছে যে কি, ডিউ টু দ্য প্রেসেন্স অফ ক্লোরাইডস অফ সালফোনেটস অফ ক্যালসিয়াম এন্ড ম্যাগনেসিয়াম, আর বাকি যেগুলো আমরা দেখলাম যে সালফোনেট হিসেবে যখন থাকছে, কি প্রেসেন্স অফ ক্লোরাইডস অফ সালফেটস অফ ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ইজ কল্ড পার্মানেন্ট হার্ডনেস। দিস টাইপ অফ হার্ডনেস ইজ নট, কি বলা হচ্ছে, পার্মানেন্ট, এটা কি ডিকম্পোজ বয়েলিং। সো দ্য পার্মানেন্ট হার্ডনেস ক্যান বি রিমুভ বাই, আরো কিছু মেথড রয়েছে যে মেথড গুলোর সাহায্যে আমরা রিমুভ করতে পারবো। তো আমরা প্রথমের দিকে যাই, একটু প্রথমের স্লাইডে চলে যাই। প্রথমের স্লাইডে আমাদের কি ছিল, যে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম গুলো কি হিসেবে থাকে, বাইকার্বনেট, ক্লোরাইড, সালফেট। তাহলে বাইকার্বনেট অনলি হিসেবে যখন থাকবে তখন সেটাকে আমরা কি বলতেছি, টেম্পোরারি হার্ডনেস। কিন্তু এই ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম আয়নগুলি যখন ক্লোরাইডস এবং সালফেটস হিসেবে থাকবে তখন আমরা সেটাকে বলতেছি পার্মানেন্ট হার্ডনেস। কি হিসেবে থাকবে, সালফেটস ক্লোরাইড হিসেবে থাকছে, তখন আমরা সেটাকে বলতেছি পার্মানেন্ট হার্ডনেস। এই হচ্ছে, এবং সেটা বয়েলিং এ যাবে না। এই দুটোই হচ্ছে পার্মানেন্ট হার্ডনেস এবং টেম্পোরারি হার্ডনেস এর ভিতরে বেসিক পার্থক্য। নাও দ্য হার্ডনেস ফরমেশন, আসলে এই হার্ডনেসটা কিভাবে ফর্ম করে সেটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে দেখো কার্বন ডাই অক্সাইড আছে পানি, বায়ুতে, তারপর পানিতে, কি, তারপর বাইকার্বনেট তৈরি করতেছে। এই বাইকার্বনেট কি হচ্ছে, যখন পিএইচ চেঞ্জ হচ্ছে এই বাইকার্বনেট আবার ভেঙে যাচ্ছে, বাইকার্বনেট ভেঙে গিয়ে ক্যালসিয়ামের সাথে মিলিত হয়ে সেটা ক্যালসিয়াম কার্বনেট তৈরি করতেছে এবং কার্বনেট উৎপন্ন করছে, বা এই কার্বনেটটাই ভেঙে গিয়ে ক্যালসিয়ামের সাথে যুক্ত হয়ে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করতেছে। এবং এই ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের যে আয়নগুলি সেগুলোই কিন্তু আমাদের আলটিমেট হার্ডনেস অফ ওয়াটার। ঠিক আছে, তাহলে প্রকৃতি থেকেই, পরিবেশ থেকেই কিন্তু এই হার্ডনেসটা সৃষ্টি হচ্ছে এবং সেটা আগে থেকেই ছিল। ওকে, এখন চলে আসি আমরা একটু এক্সপ্রেশন হার্ডনেসে, বা মেজার করব কিভাবে হার্ডনেস গুলিকে, সেটা যদি আমরা একটু দেখি। যে এক্সপ্রেশন অফ হার্ডনেস বলা হচ্ছে, ইন টোটাল হার্ডনেস অফ ওয়াটার ইজ ডিটারমাইন্ড বাই দ্য অ্যামাউন্ট অফ ডিজলভ ক্যালসিয়াম এন্ড ম্যাগনেসিয়াম। তাহলে কিভাবে প্রকাশ করব যে পানিতে কি পরিমাণ ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম আছে, সেটার এক্সপ্রেশনটাকে আমরা বলতেছি হার্ডনেসের মেজারমেন্ট। তাহলে যে পানিতে যত বেশি ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম আয়ন আছে তাহলে সেই পানি কি তত বেশি হার্ড, তাই না? সো যদিও ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম একই রকমের, সো বাট এক্সপ্রেসড ইন ফর্ম অফ দ্য ক্যালসিয়াম কার্বনেট। সো ক্যালসিয়াম কার্বনেটের ফর্মটাকেই শুধুমাত্র ধরা হয়ে থাকে। সো আমরা একটু দেখার চেষ্টা করি যে নিচের দিকে আমরা কি বলছি। বলা হচ্ছে যে দিস ইজ পসিবল বিকজ অফ ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম কার্বনেটস হ্যাভ আইডেন্টিক্যাল স্টিরিওকেমিওমেট্রি, অর্থাৎ যে কেমিস্ট্রি যেটা সেটা মোটামুটি সেমের দিকে, এবং বোঝা যায়। অ্যান্ড হার্ডনেস ক্যান বি এক্সপ্রেস বাই পিপিএম পার্টস পার মিলিয়ন। আমরা একটু ডিগ্রি গুলোতে যাই, দেখি পিপিএম এবং ডিগ্রিতে পড়ে যাচ্ছে। তার আগে আমরা একটু দেখি যে জার্মান ডিগ্রি কাকে বলছে। আমরা এখন কি, আমাদের এসআই একক কি, কেজি, তাই না? যে 100 মিলিগ্রামে 1 গ্রাম, তারপর 1000 গ্রামে 1 কেজি, এটা আমাদের এসআই একক। বা ওকে, সেরকম কিন্তু অনেকগুলো এখানে ডিগ্রি রয়েছে হার্ডনেস মেজারমেন্টের জন্য, যেমন জার্মান ডিগ্রি, ফ্রান্স ডিগ্রি, আমেরিকান ডিগ্রি, ব্রিটিশ ডিগ্রি। প্রত্যেকটাই কি করতেছে, প্রত্যেকটাই বলতেছে যে কিভাবে এটাকে প্রকাশ করা যাবে, অর্থাৎ বিভিন্ন জন বিভিন্ন পরিমাপের একক দিয়েছেন। যেমন
জার্মান ডিগ্রি কি বলেছেন যে 1 লিটার পানি, 1 লিটার পানিতে কি থাকবে, 1 লিটার পানিতে যখন 10 মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট থাকবে তখন সেটাকে 1 জার্মান ডিগ্রি বলছে। কি 10 মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট যখন কোথায় থাকবে 1 লিটার পানিতে পাওয়া যাবে এই পরিমাণ রেটে, তখন সেই পানিটার আমরা বলতেছি 1 জার্মান ডিগ্রি। সেম ভাবে যখন 10 মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট 1 লিটার, সেটাকে ফ্রেঞ্চ ডিগ্রি বলা হচ্ছে। তারপর 1 মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট যখন 1 লিটার ওয়াটারে থাকবে সেটাকে আমরা বলতেছি আমেরিকান ডিগ্রি। ব্রিটিশ ডিগ্রিতে কি বলা হচ্ছে 10 মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট যখন 1 লিটার নয় 700 মিলি পানিতে থাকবে তখন আমরা সেটাকে বলতেছি ব্রিটিশ ডিগ্রি। মানে হচ্ছে এগুলো পরিমাপের একক বা এক্সপ্রেশন, অর্থাৎ কোন পানিটা কিরকম গ্রেডিং যে করতে হয়, প্রকাশ যে করতে হয় সেটার একটা পরিমাণ, যে কি 1 লিটার পানিতে কতটুকু চিনি দিলে কতটুকু মিষ্টি হবে। আমরা বলি না কম মিষ্টি বেশি মিষ্টি, তো ঠিক সেইভাবে যে অনেকগুলো ডিগ্রি রয়েছে এই হার্ডনেসটাকে মেজার করার জন্য, এক্সপ্রেস করার জন্য, সেই ডিগ্রিটাই হচ্ছে যে 1 লিটারে যদি 10 গ্রাম থাকে সেটাকে ফ্রান্স বা জার্মান ডিগ্রি বলছি, আবার 1 লিটারে 1 মিলিগ্রাম থাকলে সেটাকে আমেরিকান ডিগ্রি বলছি, তারপর ব্রিটিশ ডিগ্রি বলছি। তাহলে কি 1 আমেরিকান ডিগ্রি 1 জার্মান ডিগ্রি সমান সমান 10 আমেরিকান ডিগ্রি, হ্যাঁ তাই না, অ্যাকর্ডিং টু দা আমাদের কথা থেকে। ওকে, সো আমরা একটু দেখি আবার পিপিএম এবং ডিগ্রি সংজ্ঞাটা কি। পিপিএম মানে হচ্ছে কি পার্টস অফ ক্যালসিয়াম কার্বনেটস, মানে পার্টস পার মিলিয়ন। পার্টস পার মিলিয়ন বলা হচ্ছে যে নাম্বার অফ পার্টস, মানে মনে করো কতগুলো সরিষা দানাকে যদি আমরা একটা করে পার্টস বলি, যে নাম্বার অফ পার্টস অফ ক্যালসিয়াম কার্বনেট পার মিলিয়ন অফ পার্টস অফ ওয়াটার। মনে করো দুই প্রকার সরিষা দানা আছে, সাদা সরিষা দানা এবং লাল সরিষা দানা। তাহলে বলা হচ্ছে কয়টা সাদা সরিষার দানা কতগুলা লাল সরিষার দানার ভিতরে আছে, সেটাকে আমরা বলতেছি পার্টস পার মিলিয়ন। মানে হচ্ছে দ্য নাম্বার অফ পার্টস অফ ক্যালসিয়াম কার্বনেট, মানে নাম্বার অফ সাদা সরিষার দানা পার মিলিয়ন অফ লাল সরিষার দানায় কতগুলো আছে সেটাকে, অর্থাৎ পানির পরিমাণটাকে যদি আমরা বলি পার্টস একই হিসাবে বলি যে পার্টস অফ ক্যালসিয়াম কার্বনেট, অর্থাৎ কত ভাগ কতটুকু ক্যালসিয়াম কার্বনেট আছে কতটুকু পানিতে, সেই পানির পরিমাণটা কত, মিলিয়ন পার্টস, মিলিয়ন পার্টস অফ ওয়াটার, মিলিয়ন পার্টস অফ ওয়াটারে কত পার্টস অফ ক্যালসিয়াম কার্বনেট আছে। তাহলে মিলিয়ন সরিষায় কতটা, কয়টা মিলিয়ন অফ সরিষায় কয়টা সাদা সরিষা আছে সেটাকে আমরা বলতেছি পিপিএম, মানে পার্টস পার মিলিয়ন, অর্থাৎ প্রতি মিলিয়নে, প্রতি পার্টস মিলিয়নে কত পার্টস ক্যালসিয়াম কার্বনেট আছে সেটাকে বলতেছি পিপিএম। একইভাবে ডিগ্রি, এটাকে এক্সপ্রেস করতেছে কি ডিগ্রি অফ হার্ডনেস ইজ দ্য নাম্বার অফ গ্রেইনস পার গ্যালন এক্সপ্রেস ইন ক্যালসিয়াম কার্বনেট। দেখো কত গ্রেইন ক্যালসিয়াম কার্বনেট কত গ্যালনে রয়েছে সেটাকে আমরা বলতেছি কি ডিগ্রি। সো আমরা যদি সম্পর্কে চলে যাই যে তাহলে আমরা দেখতে পাই যে 70,000 গ্যালনসে মোটামুটি হয় এক গ্রেইনস। তো আমরা একটু দেখি যে বলা হচ্ছে যে রিলেশন পিপিএম ইজ ইকুয়াল টু 1 বাই পিপিএম ইজ ইকুয়াল টু ডিগ্রিজ বাই 0.007। এটা একটা রিলেশন, আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে সাধারণত এই রিলেশনটা আসে যে পিপিএমটা ডিগ্রি বাই 0.007, অর্থাৎ 70,000 টাইমস এরকম। এই রিলেশনটা আমি পরে দেখিয়ে দিব। ওকে, এরপরে আমি যদি পরের স্লাইডে যাই তাহলে একটু দেখবো হার্ডনেস টেবিলটা। তো হার্ডনেস টেবিলটাতে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো আমাদের কি কি রয়েছে, যে ওয়াটার ক্লাসিফিকেশন, সেটা আমরা জানি যে সফট ওয়াটার, মিডিয়াম হার্ড, হার্ড, ভেরি হার্ড, এক্সট্রিমলি হার্ড, এক্সেট্রা। তো হার্ডনেস মিলিগ্রাম কিভাবে আমরা প্রকাশ করছি, 0 থেকে 49, 59, এটাকে এর উপর এই মিলিগ্রাম পার লিটার থাকলে আমরা সেটাকে বলতেছি কি সফট ওয়াটার, হার্ড ওয়াটার। হ্যাঁ, এটা বিভিন্ন গ্রেইনস পার গ্যালনে, অর্থাৎ বাংলা কথা মোদ্দা কথা যদি বলি কতটুকু ওয়াটারে কতটুকু ক্যালসিয়াম কার্বনেট আছে সেটার মেজারমেন্টকেই আমরা হার্ডনেস এক্সপ্রেশন বলছি। তো সেটা বিভিন্ন এককে বিভিন্ন রকম ভাবে হতে পারে, তার উপর ভিত্তি করে আমরা ওয়াটারকে ভাগ করতেছি সফট ওয়াটার, মিডিয়াম ওয়াটার, হার্ড ওয়াটার, ভেরি হার্ড ওয়াটার, এক্সট্রিমলি হার্ড ওয়াটার, এটসেট্রা, ডিফারেন্ট ক্যাটাগরিতে। ওকে, নাও দ্য এস্টিমেশন অফ হার্ডনেস অফ ওয়াটার। কোন একটা পানিতে হার্ডনেস অফ হার্ড কিনা সেটা একটা কথা, এবং কতটুকু হার্ড সেটা একটা কথা। তো এইটা মেজারমেন্টের জন্য বা ডিটারমিনেশন করার জন্য আমাদের তিনটা মেথড রয়েছে, সেটা হচ্ছে বাই টাইট্রেশন উইথ সোপ সলিউশন,
প্রথমটা। দ্বিতীয়টা টাইট্রেশন উইথ HCl, আমরা HCl দিয়ে টাইট্রেশন করব, তোমরা সবাই ল্যাবে টাইট্রেশন করেছো। টাইট্রেশন বাই HCl এবং টাইট্রেশন উইথ EDTA বা মিথাইল ডাইএমিন টেট্রাএসিটিক অ্যাসিড, এটা সবচেয়ে ব্যবহৃত হয় বা বহুল প্রচলিত মেথড হার্ডনেস মেজার করার জন্য, পানির হার্ডনেস মেজার করার জন্য। ওকে, তাহলে আমরা নেক্সটে দেখে নেই। সো এস্টিমেশন অফ টেম্পোরারি হার্ডনেস বাই টাইট্রেশন উইথ HCl, এটা আমরা দেখবো আজকে, যে এস্টিমেশন অফ টেম্পোরারি হার্ডনেস বাই টাইট্রেশন মেথড, যেটা HCl টাইট্রেশন মেথড সেটা। তাহলে টাইট্রেশনের মূল শর্ত কি, মূল মেকানিজম কি? টাইট্রেশনের কথাই হচ্ছে যে এই কনিক্যাল ফ্লাক্স উপর থেকে বুরেটের সাহায্যে আমরা কি ফেলতেছি, এখানে মনে করো অ্যাসিড রয়েছে, উপর থেকে ক্ষার ফেলতেছি। তো আস্তে আস্তে কি অ্যাসিড এবং ক্ষার পরস্পরকে প্রশমিত করতে করতে এক সময় কি নিউট্রাল হয়ে যাবে। তো সেই বিন্দুটাতে আমরা যাচ্ছি। তো ঠিক সেইভাবেই আমরা HCl দিয়ে কি করব, ক্ষার ওয়াটারকে কি করব, ট্রিটমেন্ট করব। তো কতগুলো HCl লাগতেছে সেটার পরিমাপের উপর বেস করে আমরা বুঝতে পারবো যে কি পরিমাণ এখানে আমার হার্ড ওয়াটারটা হার্ড। সো ফর ডিটারমাইনিং টেম্পোরারি হার্ডনেস 200 সিসি বা 200 মিলি হার্ড ওয়াটার ইজ টেকেন ইন 500 সিসি টিউব বটল। কি করলাম আমরা, একটা 500 সিসি বোতলে, মনে করো এটা 500 সিসি বোতল, এটা 500 সিসি বোতল, এখানে আমরা কি করলাম 200 হার্ডনেস ওয়াটার নিলাম। দেন ফিউ ড্রপস অফ মিথাইল অরেঞ্জ অ্যাডেড ইন অ্যাজ এ ইন্ডিকেটর, মিথাইল অরেঞ্জ দিলাম, সেটা ইন্ডিকেট করবে। নাও টাইট্রেশন ইজ ক্যারিড আউট বাই এডিং 0.1 নরমাল cold HCl until the yellow color methyl orange turns into colorless। তাহলে কি করলাম, একটা 500 মিলি বোতলে 200 মিলি পানি নিলাম, হার্ড ওয়াটার যেটা স্যাম্পল, এবং সেখানে মিথাইল অরেঞ্জ যেটা ইন্ডিকেটর দিলাম, ডান। এরপরে কি করছি, 0.1 নরমাল সলিউশন আমরা তৈরি করে নিচ্ছি HCl এর। সেই 0.1 নরমাল সলিউশনটা আমরা কি করছি, আমরা এই বোতলে, এই টাইট্রেশন বোতলে ঢালতেছি। কতক্ষণ, যতক্ষণ পর্যন্ত এই অরেঞ্জ কালারটা কালারলেস না হয়ে যায়। and here each mole of sodium, এবং সেটা কি অবশ্যই মাপতেছি যে কত মিলি আমরা HCl দিলাম এখানে। তো এখানে each mole of normal HCl solution is equivalent to 0.005 গ্রাম of calcium carbonate। তাহলে 1 মিলি সমান, এটা মিল বানান মিলি হবে, তো বলা হচ্ছে যে প্রত্যেক, তাহলে প্রতি কত মিলি, মনে করো 20 মিলি লেগেছে আমার, মনে করো স্যাম্পলটাকে সাদা করতে, কালারলেস করতে 20 মিলি লেগেছে, তাহলে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ কত হবে, তাহলে ভাগ দিব, গুণ দিব 0.005, তাহলে কিন্তু আমরা বের হয়ে গেল যে এখানে কতটুকু রয়েছে বা কতটুকু ক্যালসিয়াম কার্বনেট রয়েছে, সেই হিসেবে আমরা কি তখন এক্সপ্রেশন দিব। তো এই যে ক্যালসিয়াম কার্বন HCl এর সাথে ক্যালসিয়াম কার্বনেট ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি করবে, কার্বন ডাই অক্সাইড প্লাস পানি তৈরি করবে। সো মাল্টিপ্লাইং দেয়ার রিকোয়ারমেন্ট NaCl বাই টাইট্রেশন ক্যান 2.5 ফ্রেঞ্চ ডিগ্রি, এটাকে তখন আমরা বিভিন্ন ডিগ্রিতে রূপান্তর করব। ঠিক আছে, যে আমাদের পরবর্তী যেটা ফ্রান্সে করতে চাই, PPM এ করতে চাই, আমরা যদি এটা জানি যে আমাদের কতটুকু পানিতে কতটুকু ক্যালসিয়াম কার্বনেট রয়েছে, তাহলে তো আমরা দুনিয়ার যে কোনো ডিগ্রিতে এটাকে কনভার্ট করতে পারবো, দুনিয়ার যে কোনো ডিগ্রিতে আমরা এটাকে প্রকাশ করতে পারবো বা এক্সপ্রেস করতে পারবো। সো এই ছিল HCl মেথড, খুবই সহজ একটা মেথড। মেথডটা আবার আমি বলছি, ভেরি সিম্পল। এখানে টাইট্রেশন মেথড ইউজ করা হয়, এখানে বুরেট থাকবে, এখানে কি থাকবে, HCl থাকবে। HCl কইরকম থাকবে, 0.1 নরমাল সলিউশন থাকবে। এখানে কি হচ্ছে, এখানে আমার খর পানি রয়েছে 200 মিলি ওয়াটার, এখানে একটা মিথাইল ইন্ডিকেটর দিব, দেওয়ার পর কি করব, উপর থেকে ফটাই ফটাই HCl ফেলবো যতক্ষণ পর্যন্ত কালারলেস না হয়, এবং এখানে এটা মেজার করব যে কতটুকু HCl লাগলো, এবং আমরা এখানে একটা এক্সপ্রেশন দাঁড় করিয়েছি বা বলেছি যে 0.1 নরমাল সলিউশন মিলি, 1 মিলি সলিউশন সমান 0.05 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। তাহলে আমরা সহজেই যত মিলি গেল সেটার সাথে গুণ করে, তাহলে কি পরিমাণ 200 মিলি পানিতে আমার কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট আছে আমরা সেটা সহজেই পেলাম, এবং আমরা কি সহজেই সেটাকে এক্সপ্রেস করতে পারছি যে কিভাবে, এবং বলতে পারছি যে আমার পানিটা হার্ড নাকি সফট, এবং এক্সপ্রেশন দিতে পারছি যে PPM এ কত। এই যে কথাগুলো বলতেছিলাম সেটা এখানে ছবিতে দেওয়া আছে, যে ক্লাম্পের সাহায্যে আমরা কি করছি, বুরেট, এখানে আমরা কি HCl রয়েছে আমাদের, এখানে HCl রয়েছে নরমাল দ্রবণ, কেমিক্যাল ফ্লাক্স, এখানে
এখানে অন্য কিছুর এটা দেখানো যদিও হয়েছে, তো এখানে মনে করো আমাদের হার্ড ওয়াটারটা রয়েছে, তো এটার সাথে আমরা ট্রিটেশন করে এটাকে কালারলেস করে দিব। তো এই ছিল আমাদের প্রথমত HCl টাইট্রেশন টেকনিক ফর ডিটারমিনেশন অফ হার্ডনেস। তো মোটামুটি টেম্পোরারি হার্ডনেসের ক্ষেত্রে সাধারণত HCl টাইট্রেশন মেথডটা করা যায়। নাও দ্য ডিটারমিনেশন অফ হার্ডনেস ওয়াটার বাই EDTA মেথড। EDTA মেথডের মাধ্যমে আমরা ডিটারমিনেশন করব কিভাবে সেটা একটু দেখব। আমরা EDTA এর মানে বলেছি যে ইথিলিন ডায়ামিন টেট্রাঅ্যাসিটিক অ্যাসিড। তো সেটার কিভাবে সেটা মেজার করবে একটু দেখি আমরা, যে টু এস্টিমেট এট কি বলছে, ক্যালসিয়াম এন্ড ম্যাগনেসিয়াম এজ এ ক্যালসিয়াম কার্বনেট হিসেবে মেজার করবে। দ্য গিভেন স্যাম্পল বাই EDTA মেথড। কি কি লাগবে আমাদের? এই এগুলো লাগবে: অ্যাপারেটার, কনিক্যাল গ্লাস, বুরেট, পিপেট, স্পাচুলা, সে তো লাগেই। কেমিক্যাল সলিউশন এখানে কিছু লাগবে, যেমন বাফার সলিউশন যেটা পিএইচ কে ঠিকঠাক করে রাখবে, ইনহিবিটর, ইনহিবিশিয়েট যেটা ত্বরান্বিত করবে, ইরিক্রম ব্ল্যাক টি ইন্ডিকেটর, সেখানে ছিল মিথাইলনেস, এখানে আমরা ইরিক্রম ব্ল্যাক টি দিব ইন্ডিকেটর হিসেবে। মারক্সাইড ইন্ডিকেটর, এটাও একই সাথে কাজ করবে। সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্ষারের সমতা বজায় রাখার জন্য। স্ট্যান্ডার্ড EDTA সলিউশন 0.0 মোলার, এন্ড স্ট্যান্ডার্ড ক্যালসিয়াম সলিউশন তৈরি করে নিতে হবে। স্ট্যান্ডার্ড সলিউশন কিন্তু যেটাতে যত মোল থাকার কথা ছিল সেই পরিমাণে যদি আমরা ডিসলভ করি তখন আমরা স্ট্যান্ডার্ড সলিউশন বানাবো। হোপফুলি তোমরা সেই স্ট্যান্ডার্ড সলিউশন বানাতে জানো। নেক্সটে তাহলে আমাদের আর কি কি লাগছে? তো তার আগে একটু থিওরিটা দেখে নেওয়া যাক। তো ইরিক্রম ব্ল্যাক টি আসলে কিভাবে কাজ করে। আমরা তো জানলাম যে মিথাইল অরেঞ্জ যখন ইন্ডিকেটর হিসেবে যোগ করছি তখন সেটা অরেঞ্জ থেকে সাদা হয়ে যাচ্ছে, বাস আমরা ইন পয়েন্ট পেয়ে যাচ্ছি। কিন্তু যখন আমরা ইরিক্রম ব্ল্যাক টি দিচ্ছি তখন আসলে কিভাবে কাজ করবে? তো এই ইরিক্রম ব্ল্যাক টিটা যদি আমরা দেখি যে হয় ইরিক্রম ব্ল্যাক টি, এটা এক প্রকার ডাই, ইজ অ্যাডেড দ্য হার্ড ওয়াটার এট pH around 10. It gives a wine red color, unstable complex with calcium and magnesium ions of the sample. এটা কি করতেছে? আবার একটা কালার তৈরি করতেছে। কিরকম কালার? যখন আমরা এই ইরিক্রম ব্ল্যাক টির সংকেত, এটা ইরিক্রম ব্ল্যাক টি ডাইটাকে একটা হার্ড ওয়াটারে দিতেছি, তখন সেই হার্ড ওয়াটারটা কি করতেছে? হার্ড ওয়াটারটা বিক্রিয়া করে ওয়াইন রেড কালারের একটা আনস্টেবল কমপ্লেক্স তৈরি করতেছে। ওয়াইন রেড, হ্যাঁ, যে ওয়াইন রেড কিভাবে বোঝাবো? যায় ওয়াইন তো বুঝোই, হ্যাঁ, আঙ্গুরের রেড, বা তো সেটা কি করছে? আনস্টেবল কমপ্লেক্স যেটা সহজে ভেঙে যায়, উইথ ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম আয়ন ইন দ্য স্যাম্পল ওভার দ্য ওয়াটার। তাহলে ইডিটিএ দিয়েই বুঝবো যদি এরকম হয় তাহলে সেই পানিতে আছে হার্ড হার্ড ওয়াটার, সেটা কিন্তু কতটুকু সেটা হলো কথা। সো নাও when this wine red color complex is treated against the EDTA solution, the color of the complex changes into wine red to original blue color. তাহলে এটা কি কালারে চেঞ্জ হবে? অরিজিনাল ব্লু কালার শোয়িং দা ইন পয়েন্ট। তাহলে এই ইন্ডিকেটরটা কিভাবে কাজ করছে? ইন্ডিকেটরটা প্রথমত হার্ড ওয়াটারের সাথে একটা ওয়াইন রেড কালার তৈরি করছে, কিন্তু যখন টাইট্রেশন হবে EDTA দিয়ে তাহলে শেষে যখন স্যাচুরেটেড হয়ে যাবে তখন সেটা একটা ব্লু কালার রূপান্তর করবে বা ব্লু কালার দিবে। ওকে, নাও আমরা যদি সেটাই একটু দেখার চেষ্টা করি যে কিরকম কাজ করছে, সেটা হচ্ছে যে দেখো ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এর সাথে যখন আমরা ইরিক্রম ব্ল্যাক টি, আমাদের যেটা ইন্ডিকেটর আছে সেটা কিভাবে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম ইরিক্রম ব্ল্যাক টি একটা কমপ্লেক্স তৈরি করতেছে, আনস্টেবল কমপ্লেক্স ওয়াইন রেড। তো EDTA এর সাথে যখন এটা বিক্রিয়া করছে কমপ্লেক্সটা চলে যাচ্ছে, তো ইরিক্রম ব্ল্যাক টি তখন সেটা কি কালার রূপান্তর করছে? ব্লু কালারে রূপান্তর করছে। এবং ব্লু কালার রূপান্তর হলেই আমরা বুঝবো যে আমাদের হয়ে গেছে স্যাচুরেশন বা ইন পয়েন্ট আমরা পেয়ে গেছি। সো ইরিক্রোম ব্ল্যাক টি ইজ দ্য মেটাল ইন্ডিকেটর used in the determination of hardness by complex metric titration with EDTA, and this dye step tends to polymerize in strongly acidic solution to red brown product, and hence the indicator is generally use EDTA with titration through the sample solution, not pH greater than 6.5 এ সাধারণত ইউজ করা হয়, and the sulfuric acid groups loses its portion and much before the pH of the range is 7 to, and which is interested for the metal indicator use. যাই হোক, এই ছিল ইন্ডিকেটর। ইরিক্রম ব্ল্যাক টি একটা ডাই যেটা আমরা ইন্ডিকেটর হিসেবে ব্যবহার করি। ওকে, প্রিপারেশন অফ দ্য 0.0 m মোলার সলিউশন তোমরা প্রিপারেশন করতে জানো। তো এখানে এই মাস ভরটা রয়েছে কত, আমরা যদি ক্যালসিয়াম ডাইসোডিয়াম EDTA এর ভর বের করি তাহলে 372 বের হচ্ছে। তাহলে 1 মোলার সলিউশন মানে কি 1000 মিলিতে 372 গ্রাম EDTA থাকবে। তাহলে 0.01 মানে কি 3.72 গ্রাম থাকবে।
1000 মিলিতে, তাহলে 0.3 মানে হচ্ছে 100 মিলিতে 0.732 গ্রাম নিলেই আমাদের হচ্ছে। তো এইভাবে আমরা প্রথমে সলিউশনটা বানিয়ে নিলাম। প্রসিডিউর বলা হচ্ছে কি কিভাবে টাইট্রেশনটা করব, দেখো যে add 2 মিলি অফ দ্য বাফার সলিউশন অফ 100 মিলি অরিজিনাল ওয়াটার স্যাম্পলে, একটা অরিজিনাল ওয়াটারে আমরা কি করছি 2 মিলি বাফার সলিউশন দিচ্ছি। add 3 or 4 drops অফ ইরিক্রম ব্ল্যাক টি ইন্ডিকেটর ডাইটা, হ্যাঁ এটা আমরা সলিউশন বানিয়ে নিব যে 0.2 গ্রাম ডাই 15 মিলি ওয়াটার দিয়ে একটা সলিউশন ইথানল দিয়ে একটা সলিউশন বানিয়ে নিব। ওকে, তারপরে সেটা কি করছে দিব, তারপর সেটা 3 থেকে 4 ফোঁটা দিব এই 200 মিলিতে, এবং সেটাকে টাইট্রেশন করব। টাইট্রেশন এগেইনস্ট 0.0 এম প্রিপেয়ার্ড ইডিটিএ সলিউশন ইন বুরেট। তোমরা কথা বলতে পারবো কিন্তু তোমাদের মাইক্রোফোন অন করে, যদি কোনো প্রবলেম হয়, যদিও আমরা পরে ডিসকাশন করব আবার। ওকে, সো দেখো তাহলে কি হচ্ছে, টাইট্রেস এগেইনস্ট 0.0 এম প্রিপেয়ার্ড ইডিটিএ সলিউশন ইন বুরেট আনটিল দ্য কালার চেঞ্জেস ফ্রম দ্য ওয়াইন রেড। তারপর কি আমরা নরমালি টাইট্রেশন করব যতক্ষণ পর্যন্ত কালারটা চেঞ্জ না হচ্ছে। ওকে, সো এরপরে আমাদের এখানে আরো কিছু রয়েছে, বাফার সলিউশন, ইনহিবিটর, এগুলো সব পাওয়া যায় কিনতে বা ল্যাবে প্রিপারেশন করে নেওয়া যেতে পারে। তো একইভাবে যত মোলার সলিউশন বা যেরকম সলিউশন চাইবো সেরকমটা তৈরি করে নিতে হয়। এছাড়াও রয়েছে ইরিক্রম ব্ল্যাক টি ইন্ডিকেটর, মারুক্সাইড ইন্ডিকেটর, সোডিয়াম হাইড্রোক্সাইড এটসেট্রা। স্ট্যান্ডার্ড ক্যালসিয়াম সলিউশন, স্ট্যান্ডার্ড ক্যালসিয়াম সলিউশন একইভাবে তৈরি করে নিব, যে তাহলে ক্যালসিয়াম কার্বনেটের ভর কত, তাহলে 1000 মিলিতে কত থাকার কথা ছিল ওয়াটারে, সেটা দিয়ে দিব। ওকে, এবার চলে আসবো আমরা প্রসিডিউরে, যে টোটাল হার্ডনেস টেস্ট রেজাল্ট কি। বলা হচ্ছে যে টোটাল টেক 25 or 50 মিলি and oil mixture sample on the conical flask সাধারণত থাকে, দেন অ্যাড 1 to buffer solution 1 মিলি ইনহিবিটর, যে কথাগুলি বললাম যে সবগুলো মিক্স করে দেন আমরা টাইট্রেশন করব, সেটাকে আমরা বলছি। দেখো এখানে একটা কথা আছে অবশ্য, অল্প করে এটা খুব জানা দরকার। কি বলা হচ্ছে, টেক 25 থেকে 50 মিলি অয়েল মিক্স স্যাম্পল ইন কনিক্যাল ফ্লাক্স নিলাম, দেন অ্যাড 1-2 মিলি বাফার সলিউশন 1 মিলি ইনহিবিটর, অ্যাড পিঞ্চ অফ দা ইরিক্রম ব্ল্যাক টি, আমাদের এগুলো সব দিতে হচ্ছে, and run a reagent blank, note that the volume EDTA। দেখো প্রথমে আমাদের একটা নরমাল স্যাম্পল ব্ল্যাঙ্ক স্যাম্পল চালাতে হবে, and calculate the volume of EDTA sample by, শুধুমাত্র কি বলা হচ্ছে যে আমরা সলিউশনটা বানাচ্ছি বাকিগুলো দিয়ে, সেটাতে নরমালি একটা EDTA দিয়ে চালাতে হবে আর একটা হার্ড ওয়াটারে চালাতে হবে। যে calculate the volume of EDTA from sample C is equal to A minus B from volume of the EDTA is required। দেখো প্রথমে কতটুকু লাগছিল এবং পরে কতটুকু লাগছিল সেটার পরিমাণটা কিন্তু আমরা নির্ণয় করতেছি। আমরা যদি ছবিতে চলে যাই, এখানে কি কোনো ছবি আছে? আচ্ছা, এখানে কোনো ছবি দেওয়া নাই। ওকে, সো আমরা এখন ক্যালসিয়াম হার্ডনেসটা কিভাবে মেজার করব, যে টেক 50 থেকে 25 মিলি স্যাম্পল কনিক্যাল ফ্লাক্সে, অ্যাড 1 মিলি নরমাল সলিউশন 12 মিলি এন্ড পিঞ্চ অফ দা ম্যারোক্সাইড অক্সাইড, যা যা লাগে সেগুলো দিচ্ছি, এন্ড রান এ রিএজেন্ট ব্ল্যাঙ্ক। একইভাবে আমাদের একটা ব্ল্যাঙ্ক স্যাম্পল চালাতে হবে, নোট দ্যাট 1 মিলি অফ ইডিটিএ রিকোয়ারিড, অর্থাৎ কতটুকু ইডিটিএ লাগছে, যে নোট দ্যাট 1 মিলি অফ রিকোয়ারিড B1, অর্থাৎ কিপ ইট এন্ড কম্পেয়ার উইথ দ্য সলিউশন অফ দ্য টাইট্রেশন এন্ড ক্যালকুলেট রিডুয়েড ইডিটিএ C1 is equal to A1। আমি এই যে C1 এবং A1 গুলো তোমাদের বোঝাতে চাচ্ছি, কিন্তু সেই ইমেজটা গেল কোথায়? আচ্ছা, সেই ইমেজটা এই মুহূর্তে নাই, আমরা সেটাকে একটু ড্র করার চেষ্টা করি। দেখো কি বলা হচ্ছে, রান এ রিএজেন্ট ব্ল্যাঙ্ক, নোট দ্যাট ইডিটিএস রিকোয়ারিড। আমাদের যদি ঘটনাটা এরকম হয়, ওকে মনে করো এখানে এটা আমার যে ইডিটি এর পরিমাণ এ বি সি বা এ বি ওয়ান সি ওয়ান এক্সেট্রা। সো বলা হচ্ছে রান এ রিএজেন্ট ব্ল্যাঙ্ক এন্ড নোট দ্যাট মিলি অফ ইডিটি রিকোয়ারিড B1 and keep it aside to the compare to end point of the sample titration। তো প্রথমে একটা ব্ল্যাঙ্ক চালাতে হবে, ব্ল্যাঙ্ক স্যাম্পল, সেটার জন্য কতটুকু লাগছে সেটা দেখে নিতে হবে, হার্ড ওয়াটার না। ওকে, নাও ফ্রেশ ওয়াটারে, তারপরে দেখতে হবে সেটাকে আবার চালাবো, তাহলে B1 থেকে C1 এটা লাগবে আমার হার্ড ওয়াটারের জন্য। তাহলে আমাদের কি ইডিটিএ ক্যালকুলেট, ইডিটি C1 is equal to কি A1 minus B1, A1 থেকে B1 আমরা বাদ দিয়ে দিতেছি, তাহলে আমরা কি সহজেই আমাদের ভলিউমটা পেয়ে যাচ্ছি। এখান থেকে যে কতটুকু ইডিটিএ লাগছে সেই সলিউশনটা থেকে আমরা সহজেই মেজার করতে পারতেছি যে কতটুকু ক্যালসিয়াম কার্বনেট লাগছে। আমরা যদি একটু হিসাবটাতে দেখি, তাহলে যেটা দেখা যাবে, দেখো এই হিসাবের ক্ষেত্রে
টোটাল হার্ডনেস ক্যালসিয়াম কার্বনেট মিলিগ্রাম সি গুণন ডি বাই 100 এন্ড ভলিউম অফ দ্য স্যাম্পল। দেখো এখানে সি কি, যে ভলিউম অফ ইডিটিএ রিকোয়ার্ড বাই দ্য স্যাম্পল এন্ড ডি মিলিগ্রাম অফ ইকুইভ্যালেন্ট টু দা সি, মানে হচ্ছে কতটুকু ভলিউম আমরা প্রথমে ব্ল্যাঙ্ক চালানোর পর আমাদের আসল স্যাম্পল চালাই, সেই স্যাম্পলটার সি ইজ ইকুয়াল টু ভলিউম অফ ইডিটিএ রিকোয়ার্ড বাই দ্য স্যাম্পল, কতটুকু ইডিটিএ লেগেছে সেটার পরিমাণ। ডি ইজ ইকুয়াল টু মিলিগ্রাম ক্যালসিয়াম ইকুইভ্যালেন্ট টু 1 মিলি অফ ইডিটিএ ট্রাইটেন্ট, মানে হচ্ছে কতটুকু। দেখো আমরা এর আগেও প্রথম স্যাম্পলের ক্ষেত্রে বের করেছিলাম যে কত মিলি HCl সমান সমান কত মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট, এখানেও কিন্তু আমরা বের করে নিতেছি যে 1 মিলি 0.0 MED তে সমান যে 1 মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট। সো ডি মানে হচ্ছে সেই পরিমাণ কত মিলি লাগতেছে সেটার তাহলে গুণ তত মিলি ক্যালসিয়াম কার্বনেট এন্ড ভলিউম অফ দ্য স্যাম্পল, সেটা কি 50 মিলি নিয়েছি নাকি 100 মিলি নিয়েছি, কত মিলি স্যাম্পল নিয়েছে সেটা দিয়ে আমরা অ্যামাউন্ট অফ ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ বের করতে পারতেছি। এখন যদি আমরা ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ বের করতে পারি তাহলে কিন্তু আমরা কি করতে পারছি, এটাকে আমরা হার্ডনেসে রূপান্তর করতে পারতেছি এবং এক্সপ্রেশন দিতে পারছি। আমি যদি সিম্পলি সহজভাবে বোঝানোর চেষ্টা করি তোমাদের, তাহলে যে বিষয়টা দাঁড়াবে সেটা হচ্ছে ওটার মতোই সিম্পলি বোঝার চেষ্টা করো। এটা একটা বুলেট, এটা একটা কনিক্যাল ফ্লাক্স, এখানে আমার সলিউশনটা রয়েছে ধরে নিলাম 50 মিলি। ওকে, তো এখন আমি এখানে কি করব, এটাকে টাইট্রেশন করব। এখানে ওয়াইন রেড আছে, যখন আমি এখান থেকে ইডিটিএ দিতেছি, ইডিটিএ দিলে কি হবে, আমার এখানে কালারটা চেঞ্জ হবে, ব্লু হয়ে যাবে। ব্লু হয়ে গেলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ, তাহলে এখান থেকে মনে করো আমার যে মিলি যত মিলি পরিমাণ ইডিটিএ লেগেছে সেটা হচ্ছে এই সি। ওকে, এখন একটা ব্ল্যাঙ্ক কথা আসছে যে ব্ল্যাঙ্ক চালাইতে হবে। ব্ল্যাঙ্কটা কেন চালাইতে হবে, ব্ল্যাঙ্কটা চালাইতে হবে স্ট্যান্ডার্ডটা চালাইতে হবে এটা মেজার করার জন্য যে আমার কত মিলি 1 এম ইডিটিএ সমান কত মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট সেটা বোঝার জন্য। ওকে, এটা স্ট্যান্ডার্ডও থাকতে পারে। তাহলে এখন আমরা কি করছি সেটা নির্ধারণ করব কিভাবে, তাহলে আমরা এখন যেটা দেখো সূত্রতে আমরা চলে যাব। সূত্র কি, সি গুণন ডি বাই 1000 বাই ভলিউম অফ দ্য স্যাম্পল। সিটা কি, ভলিউম অফ ইডিটিএ কত মিলি লাগলো সেটা, ডিটা কি বলা আছে কত মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট, কত মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট এটা কিভাবে পাবো, কত মিলিগ্রাম এখানে ইউজ করা হয়েছে সেটা, কারণ আমরা জানি যে 1 মিলি 0.01 স্যাম্পল সমান সমান 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, তাহলে এটা যদি 20 মিলি হয় তাহলে 20 এন্ড ভলিউম অফ দ্য স্যাম্পল মনে করো 50, তাহলে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ পাবো মিলিগ্রাম পার লিটারে। তাহলে মিলিগ্রাম পার লিটারে পেলে আমরা সেটাকে এক্সপ্রেশন করতে পারবো, মিলিগ্রাম পার লিটারে যখন পাবো সেটা পার্টস পার মিলিয়ন হতে পারে, গ্রেইনস হতে পারে, তারপর ফ্রান্স ডিগ্রিতে করতে পারি, আমেরিকান ডিগ্রিতে করতে পারি, সব ডিগ্রিতে আমরা এক্সপ্রেশনটা করতে পারি। সো এটা ছিল আমাদের এটার মূলনীতি বা ইডিটিএ মেথডের মূলনীতি। HCl এর সাথে ইডিটি এর পার্থক্য হচ্ছে সেখানে মিথাইল অরেঞ্জ ইউজ করা হয় ইন্ডিকেটর হিসেবে, এখানে ইরিক্রম ব্ল্যাক টি ইউজ করা হয় এবং ওখানে টাইট্রেশন করা হয় HCl দিয়ে, এখানে টাইট্রেশন করা হয় ইডিটিএ দিয়ে। এটাই হচ্ছে বেসিক পার্থক্য, আর বাকি সবকিছু সেম। সেফটি অবশ্যই আমাদেরকে সেফটির জন্য বোঝা রাখতে হবে স্কিন কন্টাক্ট কেমিক্যালস, তারপরে ক্লোদিং কন্টামিনেটেড উইথ HCl সলিউশন বি কেয়ারফুলি এন্ড স্প্রিঙ্গল শেডিং স্কিন ইমুলেটেড ওয়াশ, ভালো তো হাত পা ধুইতে হবে। আমরা জানি যে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাসিড এগুলো খুবই খারাপ জিনিস। সো এই ছিল আমাদের ডিটারমিনেশন প্রসেস, যখন আমরা ডিটারমাইন করব। এখন আমরা চলে আসব আজকের লেকচারের শেষের দিকে, সেটা হচ্ছে যে কি যে আমরা সফেনিং করব, ওয়াটার সফেনিং করব, সফেনিং করে শেষ করে দিব আজকে আমরা, আমাদের সময় খুবই কম। দেখো ওয়াটার সফেনিং মেথডের ভিতরে আমাদের অনেকগুলো মেথড তোমরা ওয়েট প্রসেসিং 1 এ পড়েছো, সেগুলোই আমরা একটু দেখবো যে সোডা লাইম প্রসেস, বেস এক্সচেঞ্জ প্রসেস, ডিমিনারালাইজেশন প্রসেস, সোডা অ্যালাম প্রসেস, এয়ারেশন প্রসেস, চিলেটেশন আর সিকুইস্টারিং প্রসেস। এই সিকুইস্টারিং এজেন্ট কিন্তু তোমরা ডাইং এ ইউজ করে থাকো, ফ্যাক্টরিতে যে সিকুইস্টারিং এজেন্ট দেওয়া হয় সেটাকে সিকুইস্টারিং প্রসেস বলা হচ্ছে। আমরা সিম্পলি নরমালি একটু দেখার চেষ্টা করব আমাদের সবগুলো প্রসেসের মেকানিজম গুলো সম্পর্কে। দেখো আমি বিস্তারিত বলছি না, একটু দেখবো আমরা। সো ক্যালসিয়াম সোডা লাইম প্রসেস এর মূলনীতি কি, সোডা এন্ড লাইম, সোডা লাইম, সেজন্য আমরা বলতেছি যে এর মূলনীতি হচ্ছে যে কি, এটা যদি বলি যে থমাস ক্লার্ক এটাকে করা হয়, আমরা যখন পানিতে সোডা চুন এবং লাইম এবং সোডা দিব তখন কি হবে, সেটার হার্ড ওয়াটারটা প্রেসিপিটেট হয়ে যাবে। পুকুরে অনেক সময় কি হয়
পুকুরে খারত্ব অম্লত্ব বাড়ানো কমানোর জন্য আমরা কি চুন ইউজ করি, পানি পরিষ্কারের জন্য চুন ইউজ করি, তাই না? যে পানির হার্ডনেস কমার একই ঘটনা কিন্তু। তাহলে কি হচ্ছে, যখন আমরা লাইম এবং সোডা ইউজ করছি তখন কি হচ্ছে, টেম্পোরারি যদি হার্ডনেস থেকে থাকে সেটা কি হচ্ছে, শোধক চুন লাইম সোডা বা লাইম ইউজ করছি প্রথমটাতে, তাহলে কি হচ্ছে কার্বনেট হিসেবে যখন বা সালফেট হিসেবে কার্বনেট হিসেবে যখন থাকছে তখন কি করছে, আমাদের ক্যালসিয়াম কার্বনেট রূপে নিচে তলানি জমে যাচ্ছে বা ম্যাগনেসিয়াম কার্বনেট রূপে তলানি জমে যাচ্ছে এবং সেটা আমরা সহজেই আলাদা করতে পারতেছি। দ্বিতীয়ত, পার্মানেন্ট হার্ডনেসের কারণে আমরা কি করছি, সালফেট হিসেবে যখন থাকছে বা ক্লোরাইড হিসেবে যখন থাকছে তখন আমরা কি ইউজ করছি, তখন আমরা ইউজ করছি কার্বনেট, হ্যাঁ, বা সোডা ইউজ করছি। সেই সোডা ইউজ করার কারণে কি হচ্ছে, সেটা প্রেসিপিটেটেড হয়ে যাচ্ছে বা ক্লোরাইড হাইড্রোক্সাইড হয়ে যাচ্ছে, ক্যালসিয়াম কার্বনেট হয়ে যাচ্ছে। তো এটা ছিল সোডা লাইম প্রসেসের মূল প্রসেস, অর্থাৎ আমরা পার্মানেন্ট এবং টেম্পোরারি হার্ডনেসকে লাইম এবং সোডা ইউজ করে আমরা কি হার্ডনেসটাকে রিমুভ করব। কিভাবে করব, তারা যখন হার্ডনেসের যখন আমরা লাইম ইউজ করব, ক্যালসিয়াম অক্সাইড, যেটা সোডিক লাইম হলে পানি যুক্ত হবে সেজন্য ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হয়েছে। তো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যখন টেম্পোরারি হার্ডনেস অর্থাৎ বাইকার্বনেটের সাথে বিক্রিয়া করবে তখন সেটা ক্যালসিয়াম কার্বনেটে পরিণত হবে। একইভাবে পার্মানেন্ট হার্ডনেসের জন্য দায়ী সালফেট এবং ক্লোরাইড যখন সোডা অথবা হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে তখন তারা ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম কার্বনেট তৈরি করবে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে, এবং যার ফলে আমরা পানিটাকে আলাদা করে নিতে পারবো। এটা ছিল সোডা লাইম প্রসেসের মূলনীতি। এখানে যদি আমরা দেখি যে লাইম সোডা, কোয়াগুলেশন ট্যাঙ্ক, এয়ারেশন ট্যাঙ্ক, ফিল্টার এক্সেট্রা। তো আমরা একটু দেখি মেইন পার্টস গুলি কি কি। যে রিয়েজেন্ট ট্যাঙ্কের সোডা লাইম কোয়াগুলেন্টস থাকবে, রিয়েকশন ট্যাঙ্ক থাকবে, ফিল্টার থাকবে, সফট ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক থাকবে, তারপর রেট অফ প্রেসিপিটেশন বা ইনক্রিজিং। আচ্ছা, আমি কি এটা আরেকদিন নিব এই লেকচারটা, কারণ এখানে আরো অনেকগুলো রয়েছে, তোমাদের ওয়ার্ড প্রসেসিং 4 শুরু করতে হবে। তোমরা তোমাদের ইয়ে করে কথা বলতে পারো। স্যার একদিনে শেষ হবে না স্যার, 2 দিনে দেন স্যার। হ্যাঁ, একদিনে শেষ হবে না।